দেখো এটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে করা হয়েছে। এখানে তোমরা ইজিলি বুঝতেই পারছো একদম যে গোড়ায় এই জায়গাটা বিগ ব্যাং এর সময় আস্তে আস্তে এই যে আমাদের নেচার এক্সপ্যান্ড করেছে, এটা স্কোয়ার করে দেখানো হয়েছে, আসলে এটা রাউন্ডের মতো দেখানো যেতে পারে। এই যে গোল গোল কতগুলো চাকা ঘুরছে, এগুলো কিছু নেবুলা, কিছু ক্লাউডের মতো দেখতে, কিছু গ্যালাক্সি, আমরা ধরে নাও তারই একটা পার্ট, ছোট্ট গ্যালাক্সি, এই গ্যালাক্সিরই একটা ছোট্ট পার্ট। আরো অনেক গ্যালাক্সি দূরে দূরে আছে, মাল্টি গ্যালাক্সি, মাল্টিভার্স বলা হচ্ছে এই জন্য। চলো আমাদের নলেজটাকে অনেকটাই হলো, সেটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যাই। ওই ফর্মগুলোকে একটু ব্যাখ্যা করছি, আর কিছুই না। ফরমেশন অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, শুরুতেই তোমাদের দেখিয়েছিলাম কখন হাইড্রোজেন হিলিয়াম হয়েছে, যে মিডিল সময় 3 মিনিটের ঠিক সময় হাইড্রোজেন হিলিয়াম। ফরমেশন অফ গ্যালাক্সিস, এটাও তোমাদের অলরেডি বলে দিয়েছি, গ্যালাক্সি ফর্ম করেছে। এই যে গ্যালাক্সিটা দেখতে পাচ্ছে, দিস ইজ দ্য গ্যালাক্সি, রাউন্ড করে করে, গ্যালাক্সির একটা ছোট্ট পার্ট রাউন্ড করে করে। নেবুলা আমাদের যেরকম বলেছিলাম, হাবেল স্পেস টেলিস্কোপ এগুলো আমাদের দেখিয়ে চলেছে নাসার সৌজন্যে। ফরমেশন অফ আর্থ, মিল্কি ওয়ে অ্যান্ড গ্যালাক্সি, দেখো সবগুলো এবার, আগে তো আর্থ হয় না, আগে মিল্কি ওয়ে হবে। মিল্কি ওয়ে যেমন আমাদের নাম, আমাদের আকাশগঙ্গার ইংলিশ নাম মিল্কি ওয়ে, আমাদেরই একটা পার্ট, তাই মিল্কি ওয়েরই একটা পার্ট আমাদের সোলার সিস্টেম। এই যে সোলার সিস্টেম এসে গেছে, আমাদের সানের পাশে একটা প্ল্যানেট দেখা যাচ্ছে, আরো মোর প্ল্যানেট অ্যান্ড স্টার, এগুলো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ওটাও ছিল এটাও ছিল, তোমরা দেখে নাও তাহলে আরেকটু বেটার বুঝতে পারবে। আমরা ক্রমাগত এগিয়ে চলেছি। আর্লি আর্থ, কেমন ছিল আর্লি আর্থ সেটা একটু তোমাদের সামনে তুলে ধরবো, আস্তে আস্তে আমরা আসবো এভলিউশনের। আর্লি আর্থের যে ছবিটার দিকে অনেকেই তোমরা আসছো, এটাকে আমরা প্যানজিয়া বলি। তোমরা জানো প্যানজিয়া মানে আমাদের আজকের যে আর্থের উপরের যে, যেটাকে আমরা ল্যান্ড পার্ট বলি, সেই ল্যান্ড পার্টটা যেভাবে বেরিয়ে আছে আর বাকি পার্টটায় আমাদের কি আছে, ওশান আছে। তোমরা চিরকালই জানো, আমি সবসময় বলে থাকি, আমরা যদি 4টে ভাগ করি কোনো একটা স্পেরিক্যাল পার্টকে, তার মাত্র 1 পার্ট নিয়ে আমাদের ল্যান্ড এরিয়া অকুপাই করে আছে, আর বাকি পার্টটা ওয়াটার বা ওশান হয়ে আছে। কিন্তু আজকে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখো এটা একটু এক্সট্রা আগের নলেজ, যদিও পুরো ওটা বলে নেব, ছবিটা যেহেতু এখানে আছে একটু ব্যাখ্যা করে দিই, বুঝতে পারবে যে আফ্রিকার সঙ্গে কি সুন্দরভাবে একটা খাপে খাপ লেগে আছে। ঠিক সেরকম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই উপরের আমেরিকা, এই পার্টগুলো যখন একসঙ্গে লেগেছিল, যারা তোমরা জিওগ্রাফি এর আগে জুনিয়র ক্লাসে পড়েছো তারা তোমরা জানোই, পুরো প্ল্যানেটটা একসঙ্গে একটা ল্যান্ড ছিল। আস্তে আস্তে যত দিন গেছে তত আর্টগুলো সরে আস্তে আস্তে করে টেকটনিক প্লেট বা এই প্লেটগুলো সরে 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 গিয়ে আজকে আমাদের মধ্যে ওশানের একটা ব্যারিয়ার চলে এসছে। এটাই আমরা জানবো, এই যে এই সমস্ত ব্যারিয়ারের ফলে কি করে ডিফারেন্ট কাইন্ড অফ এই বায়োডাইভার্সিটি, এই যে আমাদের স্পিসিয়েশন ঘটেছে, লটস অফ, একটাই স্পিসিস পৃথিবীতে নেই, একটাই থাকতো, নইলে একটাই স্পিসিস, কোনো ভ্যারাইটি থাকতো না। আজকে আমরা ভ্যারাইটি পেয়েছি, তার কারণে এই যে প্যানজিয়াটা ছড়িয়ে যাওয়া, তারও একটা কারণ ছিল। যাই হোক, এটা তো ছিল অনেক পরের ঘটনা। তার আগের কি ঘটনা ছিল আর্লি আর্থ, আর্থের আর্লি অবস্থাটা কেমন ছিল? আর্লি আর্থ was formed approximately 4.5 বিলিয়ন ইয়ার্স ব্যাক। আমরা আর্থের ফরমেশন এবং তার সঙ্গে আমরা লাইফের ফরমেশন, তার সঙ্গে 1-2 বিলিয়ন বছরে ডিফার করতে পারি। এগুলোকে নিয়ে আমাদের ডেটাগত, আমরা ওই রেডিও কার্বন ডেটা দিয়ে আমরা এগুলো সব পাই, ঠিক আছে। আরো আগে গ্যালাক্সি হয়েছিল, তখন আর্থের ফরমেশনই হয়নি, কিন্তু তারপরে ধীরে ধীরে আর্থের ফরমেশন হয়েছে। যদিও আর্থ ফরমেশন করতে করতেও অনেকটা দিন লেগেছে, কারণ আর্থ ফরমেশন করেছে কিরকম সেটাও গল্প তোমাদের একটু পরেই আমি বলবো, তাহলে আর্থের ফরমেশনটা বুঝতে পারবে। আমি আমাদের এর আগের বারবার ভিডিওর কথাটা বলবো, ভিডিওতে তোমাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি এবার একটু গল্পের মাধ্যমে আর একটু সময় পেয়েছি বলে তোমাদের একটু ডিটেলে বলতে পারবো। হয়তো সেই ভিডিওটা যদি যারা কম বুঝেছো, আজকে তার ভিডিওটার মাহাত্ম্যগুলো আর একটু বেশি বুঝবে। নেক্সট আমরা বলবো নো অ্যাটমসফিয়ার এক্সিস্টেড, কোনো অ্যাটমসফিয়ারই ছিল না। গল্পটা তোমাদের পরে বলবো, আগে শুনে নাও কয়েকটা ইনফরমেশন, তারপরেই তোমাদের ইনফরমেশন আরো কিছু মোর ইনফরমেশনে যাব। অ্যাটমসফিয়ার মানে আমাদের আর্থের বাইরে থাকা যে বায়ুমণ্ডল, যেটাকে বলে অ্যাটমসফিয়ার, কিছুই ছিল না। কি ছিল? ওয়াটার ভ্যাপার, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া তখন প্রেজেন্ট ছিল। ইনফরমেশনটা রাখো, এগুলো আমরা বলে দিয়েছি। CO2, NH3 কিরকম ছিল? H2O মানে H2Oটাও কি করে এলো সেটার গল্প তোমাদের একটু পরেই বলবো। সেই H2Oটা ভেঙে H2 + O2 হয়েছে, তাদের সঙ্গে মিথেন, অ্যামোনিয়ারা সবকিছু মিলে H2O, CO2 আবার বেরিয়েছে। এইভাবে আমরা নেক্সট পার্টে আমরা পড়ে যেতে পারি। অ্যানাদার ইনফরমেশন, ফরমেশন অফ ওজোন লেয়ার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আসবো আমরা পরপর গল্পটা করলে, বলে আমরা স্টোরি লাইন। এখন তো আমি
স্টেটমেন্ট দিচ্ছি, স্টেটমেন্টটাকে স্টোরি দিয়ে বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে তোমাদের আরো সুবিধে হবে। কি পার্টে আছে? আমরা বলবো ফরমেশন অফ ওশান। আমরা ওজোন লেয়ারের আগেই ওশান আছে, ওশান পয়েন্ট আমরা আগে দিতে পারি, পরেও দিতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা এভাবে দিয়ে দেব। লাইফ অ্যাপিয়ার্স 4 বিলিয়ন ইয়ার্স ব্যাক। আমরা প্রথম লাইফটাই ওই পৃথিবীর সঙ্গে সঙ্গে পৃথিবী যখন আস্তে আস্তে আর্থ ক্রাস্টগুলো জোড়া লাগছিল, তখন লাইফ ফর্মে প্রথম সেলটাও তৈরি হয়ে গিয়েছিল। সেজন্য আর্থের ফরমেশন, লাইফ ফরমেশন, যদিও আর্থ ফরমেশনটা অনেক আগে হয়েছে, তারপরে লাইফটাও প্রায় প্যারালালি আর্থ হয়েছে। কিন্তু কেন হলো তার পেছনে তোমাদের একটু গল্প বলবো। ইন 0.5 বিলিয়ন ইয়ার্স, মাত্র 0.5 বিলিয়ন ইয়ার্স, মাত্র 0.5 বিলিয়ন ইয়ার্স, the chemical changes was done for initial setup of life. ইনিশিয়াল লাইফ সেটআপের জন্য একটা কেমিক্যাল চেঞ্জেস ছিল। সেটা আমরা বিভিন্ন থিওরি, হ্যালডেন-ওপারিনের থিওরি, মিলার-ওরের এক্সপেরিমেন্ট, সেগুলো দেখার চেষ্টা করব। এখন আমরা চলো সেই গল্পটা তোমাদের সামনে একটু বলার চেষ্টা করি। অল্প সময়ের মধ্যে তোমাদের বলবো যে অরিজিন অফ আর্থের গল্পটা শোনো। স্লাইড থাকুক তোমাদের পেছনে, কিন্তু আমার শুধু গল্পটা শোনো। কিভাবে ছিল? এমন একটা সময় ছিল, বলা যায় যে 5 থেকে 6টা কিছু স্পেশাল কসমিক ঘটনা, লাকি ঘটনা ঘটে গিয়েছিল আমাদের আর্থের সঙ্গে। যদিও সেগুলো খুব, কেউ কেউ বলা হয় না যে ভালোর জন্য মন্দ দরকার হয়, কিছু মন্দের ভালো, অর্থাৎ মন্দটা হয়েছে, মন্দ মিন্স ব্যাড হয়েছে, কিছু জিনিস ব্যাড, কিন্তু সেটা ফর দ্য বেটারমেন্ট অফ দ্য আর্থ। কিরকম ব্যাড জিনিসগুলো আপাতত ব্যাড হয়েছিল সেগুলো তোমাদের বলি। আর্থ যখন খুব সফট ফর্ম করছিল সান থেকে বেরিয়ে এসে, সেই স্মল পার্টিকেল, আর্থ তো সেই রাউন্ড শেপেই ছিল, সফটওয়্যার পার্ট ছিল, ওই ক্লাউডগুলো ঘুরছিল, তার মধ্যে কম্পারেটিভলি হেভি মেটেরিয়ালগুলো সেন্টারে চলে গেছে, আর্থের মধ্যে কম্পারেটিভলি যে লাইটার মেটেরিয়ালগুলো পুরো আর্থের ক্রাস্টের বাইরে জমা হয়েছে। এখনকার মতো মাটি ছিল না, লোহা ছিল না, লোহাগুলো সব সেন্টারে চলে গেছে, আর আর্থ ক্রাস্টে চলে গেছে কিছু স্টোন। মাটি তো ছিলই না, তো স্টোনও তখনকার দিনে হালকা জিনিস, তারা উপরে দিয়ে পুরো আর্থ ফর্ম হচ্ছে। সেই সময় খুব একটা বেশি শক্ত নয়, ভেতরে মেটাল আছে। এবার সেই সময়তে বলা হয়, এটা নিয়ে নানা রকমের ভাবে এক্সপেরিমেন্টাল থিওরি আছে, হয়তো যখন নলেজ আরো বাড়বে তোমরা আরো অনেক ইনফরমেশন পাবে, কিন্তু এখন যতটুকু ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা শোনো আমার কাছে। কি হলো? আর্থ তার একটা নির্দিষ্ট অরবিটে ঘোরে, সেই অরবিটে যখন ঘুরছিল আদার প্ল্যানেটরাও তখন তৈরি হচ্ছিল। সে সময় আমাদের অনেক কসমিক ঘটনা ঘটে, আর্থেরই মতো আরো একটা প্ল্যানেটের মতো সেও তৈরি হচ্ছিল, দুটোই সফট ছিল। তারা অদ্ভুতভাবে চলতে চলতে শুধু আর্থের সঙ্গে একটা বিরাট বড় পুরো কলিশন হয়। আর্থ তো তখন সফট পজিশন, ওই যে প্ল্যানেটটা এসেছিল আর্থের সাইজ আজকের আর্থের সাইজের তুলনায় স্মলার ছিল, ছোট ছিল। আবার ওই যে আরেকটা প্ল্যানেটের মতো এসেছিল তাকে আমরা নাম দিয়েছি, কেউ কেউ বলেন থিয়া। সেই আর্থ এবং থিয়ার মধ্যে একটা পুরো কলিশন হয়। কলিশন হলে কি হবে? তখন দুজনই নরম, দুজনের ভেতর থেকে ম্যাক্সিমাম একটা যে কোনো কিছু কলিশনের প্রচুর পরিমাণে মেটেরিয়ালস, আর্থের মেটেরিয়াল, থিয়ার মেটেরিয়াল পুরো আমাদের কসমিকে ছড়িয়ে পড়ে বেশি দূর যেতে পারে না। কারণ আমরা জানি নিউটনের যে আমাদের এনার্জি, তাদের যে আমরা মাধ্যাকর্ষণ বল, বাংলায় গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই ফোর্সগুলো তো ছিলই, তারা বেশি দূরে যেতে পারেনি। সেই যে ছোট ছোট পাথরের টুকরোগুলো, অনেক অনেক অনেক, অল্প নয় অনেক, সেই টুকরোগুলো পুরো ঘুরতে শুরু করে। ওই যে থিয়া যে গ্রহটা ছিল আরেকটা, তারা পৃথিবীর সঙ্গে জোড়া লেগে পড়ে। কি হলো এখন দেখো, জোড়া লাগার জন্য তাহলে যে নতুন গোলাটা তৈরি হলো সেটা কিন্তু আজকের আর্থ, বা তখন এই যে ছোট গোলা, দুটো ছোট গোলা মিলে একটা বড় গোলা, মানে কি একটা দুটো আটার দলা নিলে ছোট্ট নরম নরম, সেই আটার দলার দুটোকে একসঙ্গে করে দিলে একটু বড় গোলা হয়ে যাবে না? সেরকম বড় গোলা হয়ে গেছে। এবং তার একটা প্রুফও আছে, সায়েন্টিস্টরা দেন। আজকে অন্যান্য যে প্ল্যানেটগুলোকে তারা যখন তাদের রেডিয়াস মাপেন, তাদের পুরো পেরিফেরিটাকে মাপেন, দেখেন পুরো স্ফেরিক্যাল, কিন্তু আর্থকে স্ফেরিক্যাল দেখা যায় না, ওপর নিচটা একটু চাপা। কেন চাপা? দেখো একটা লজিক দেখো, ওই যে সফট জিনিস দুটো আটার দলাকে যদি তুমি দিয়ে দুপাশটা একটু খাঁচ হবে দেখাবে না? পুরো তো পট করে গোল গোল লেগে যাবে না তো,
একটু খাঁজ মতো থাকবে। দেখো সেই খাঁজটা আজও আছে, কিন্তু তাহলে বোঝা যাচ্ছে আর্থের ফরমেশনটা তাহলে ওভাবে হয়েছিল। কিন্তু এটা একটা লাকি ঘটনা। আর্থ যখন হয়নি, যখন এই ঘর্ষণ বা সংঘর্ষটা হয়নি, তখন যদি আমি আর্থের রোটেশন যদি ক্যালকুলেট করতাম, তাহলে এত জোরে, অনেক বেশি জোরে, অনেক স্পিডে, অনেক বেশি, জানি না আমার আঙুলটাকে একটু ঘোলা দেখাচ্ছে হয়তো, সেই ওই আঙুল এত জোরে ঘুরতো, তখন আর্থের যে টাইমিংটা মাত্র 6 আওয়ারে ছিল, 6 ঘন্টায়। 6 ঘন্টা আমাদের 3 ঘন্টা দিন, 3 ঘন্টা রাত, এইভাবে করে আমাদের 6টা ঘন্টা চলতো। 3 ঘন্টা দিন, 3 ঘন্টা রাত। কেন? খুব জোরে ঘুরছে আর্থ। কিন্তু যখন দুটো লেগে গেছে, তখনও আর্থ অনেক জোরে রোটেশন করছে, যেটাকে বাংলায় আহ্নিক গতি বলি। কিন্তু এরপরে ওই যে ছোট ছোট টুকরোগুলো বেরিয়েছিল, যেগুলো আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সে বেশি দূর যেতে পারেনি, তারাও একটা সময় পরে জোড়া লেগে গেছে আমাদের কসমিকে, তৈরি করলো আমাদের মুন। এবার মুন কি করছে? আর্থকে টেনে ধরছে। মুনেরও তো কিছু মাস আছে, মাস দিয়ে করছে কি? আর্থকে পুরো টেনে ধরছে। এগুলো তো আজকে আমরা স্যার আইজ্যাক নিউটনের ফর্মুলার সাথে জানি আমরা, গ্র্যাভিটেশনাল ফোর্স তিনি আবিষ্কার করেছিলেন, তার ফর্মুলা দিয়ে ফিজিক্স আজকে এত উন্নত হয়ে গেছে। তাহলে সেগুলো তো আমরা মানি, নিশ্চয়ই এদের লজিক আছে পেছনে। এবার আর্থকে যখন টেনে ধরেছে, সে আর্থের যে স্পিড সেটা বেশি থাকবে না কম থাকবে? কম থাকবে। কমে গিয়ে আজকের আমাদের ওই 12 আওয়ার ডে, 12 আওয়ার নাইট, অলমোস্ট যদি 50-50 বলি, তাহলে 24 আওয়ার্স ডে অ্যান্ড নাইট। কেন? পুরো মুন তাকে টেনে ধরেছে। নট অনলি দ্যাট, মুন যখন টেনে ধরেছে, তার রোটেশন এই যে রোটেশনটাকে সে স্লোয়ার করে দিয়েছে। কোনো কিছু যদি আমরা ধীর স্থির হই না, তাহলে আমাদের ইন্টেলিজেন্সিও বাড়ে। যারা খুব ছটপট করে, তাদের ইন্টেলিজেন্সি ভালো হয় না। তাহলে পৃথিবীরও তাই। পৃথিবী যখন খুব জোরে ঘুরতো, তখন কিছুই ছিল না। আস্তে আস্তে পৃথিবীটা একটু ধীর স্থির হচ্ছে, শান্ত হচ্ছে। পৃথিবীতে কিন্তু লাকি ঘটনাটা 1 নম্বরে ঘটলো। সেকেন্ড লাকি ঘটনা মুনের তৈরি। মুন তৈরি হয়ে গেল, মুন টেনে ধরল। এইভাবে মুন টেনে ধরার ফলে আর্থের যে রোটেশনটা কমে গেল, লাইফের দিকে আমরা একটু এগিয়ে গেলাম। আর থিয়ার সঙ্গে যখন মিলল, তখন তার মাস বেড়ে গেল। মাস বাড়লো মানে পৃথিবী ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে, তার মানে কি? এই যে আমাদের আর্থের সেন্টার থেকে অনেক যে আমাদের ভলকানিক ইরাপশন হচ্ছে, সবগুলো যখন যে গ্যাসগুলো বা যেগুলো বেরোচ্ছে, অক্সিজেন ছিল না কিন্তু, অন্যান্য গ্যাস, হিলিয়াম থেকে শুরু করে অন্যান্য গ্যাস, সবগুলো বেরিয়ে তারা একেবারে কসমিকে চলে যেতে পারলো না। আমাদের আর্থ করলো কি? সেগুলোকে টেনে ধরলো। টেনে ধরে তার মধ্যে একটা পুরো ব্ল্যাঙ্কেটের মতো তৈরি করে দিল, পুরো অ্যাটমসফিয়ার। যদিও দ্যাট অ্যাটমসফিয়ার আর এখনকার অ্যাটমসফিয়ার অনেক ডিফারেন্ট। এখনের অ্যাটমসফিয়ারে অন্যান্য গ্যাস আছে। তখন আর্থের টেম্পারেচারও বা বাইরের টেম্পারেচার এতটা বেশি, নিয়ম আকারে কি, সেই টেম্পারেচারে কোনো অতিরিক্ত যখন টেম্পারেচার থাকবে, তখন কোনো যেটাকে বলে কম্পাউন্ড, সে কম্পাউন্ড থাকবে না। তারা সিঙ্গেল কম্পাউন্ড কখনো হবে না। তারা সবসময় যৌগ, যেটাকে বলে যৌগ রূপে অবস্থান করবে। মৌল বা সিঙ্গেল হতে গেলে টেম্পারেচারকে ডাউনে আসতে হবে। আজকের দিনে যেমন আলাদা করে নাইট্রোজেন আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, টেম্পারেচারটা কমে যাওয়াতে, যদি টেম্পারেচার খুব হাই থাকে, তারা যৌগ রূপে অবস্থান করে। দুটো অর্গানিজম পুরো মিলে গিয়ে থাকে। মিথেন থাকবে, CH4, অ্যামোনিয়া থাকবে। অ্যামোনিয়া মানে NH3, N মানে হাইড্রোজেন, নাইট্রোজেন, দুটো মিলে একসঙ্গে কম্পাউন্ড আকারে থাকবে। টেম্পারেচার কুলার হলে তারা ধীরে ধীরে নানা পরিবর্তন হয়ে তারা সিঙ্গেল মলিকিউলে আজকে যেটা এনভায়রনমেন্টে পাই, সেরকমভাবে তারা অবস্থান করবে। এইভাবেই ছিল। এইভাবে থাকতে থাকতে লাকি ঘটনা চললো। আরেকটা লাকি ঘটনা, আর্থ যখন এইভাবেই ঘুরছে, তার মধ্যে অনেক মিলিয়ন, থাউজেন্ডস বছর পর যাচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে কমেটের একটা বৃষ্টি, রেইনফল, বম্বার্ডিং, পুরো রেইনফলের মতো পড়ছে উপরে। কমেট পুরো পড়ে যাচ্ছে আর্থের উপরে। এই যে বাইরে থেকে পুরো উল্কা বৃষ্টি বলে, কমেটের বৃষ্টি, সেই উল্কা থেকে, কমেট থেকে, ওই কমেটের ভেতরে ছোট ছোট ক্রিস্টাল, অল্প ওয়াটারের ক্রিস্টাল এসেছে বাইরে থেকে। পৃথিবীর মধ্যে থেকে জল আসেনি। ওই যে বাইরে থেকে যখন এই যে পুরো, সেটা একটা লাকি ঘটনা, অন্য কোনো গ্রহে হয়নি। ওই ক্রিস্টালগুলো আস্তে 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 ক্রিস্টালগুলো ফর্ম চেঞ্জ করে ওয়ান স্মল ক্রিস্টালের মধ্যে ওই যে ওয়াটারের মলিকুল, পার্টিকেল ছিল, তারা যখন একসঙ্গে অনেকগুলো অ্যাকুমুলেট করে বেরিয়ে চলে এসছে, আস্তে আস্তে ভেপার হয়েছে। ভেপার হয়ে নিয়মারকে
বেরোতে পারেনি, একটা নির্দিষ্ট উঁচুতে গিয়ে তারা ক্লাউড হয়েছে, মেঘ হয়েছে, আবার ঝরে পড়েছে, রেইনফল হয়েছে। এবং আর্থে আজকে পুরো সাইডে, পুরো বাইরের অন্তর এলাকাটা যেখানে যেখানে গর্ত হয়েছে, ডিপ হয়েছে, সেখানে ওশান হয়ে গেছে। আজকে আর্থের তুলনায় সমস্ত ওশানের ওয়াটারকে যদি আমরা একসঙ্গে অ্যাকুমুলেট করি, ভেরি স্মল অ্যামাউন্ট হবে। পুরো আর্থের যদি রেডিয়াসকে এবং টোটাল মাসটাকে ধরি, আর্থ শুধু সারফেসে আছে ওয়াটার, ব্যাস। কিছু জলের নিচে আছে, সেটাও সারফেসই বলা চলে, মাটির নিচে অল্প একটু আছে, কিন্তু খুব ডিপে নেই। ওশানেরও একটা নির্দিষ্ট ডিপ আছে, আর্থের তুলনায় কিছুই নয়। ওশানের নিচেও অনেক আর্থের সেই মেটেরিয়াল আছে, লোহা। তাহলে সেই মেটেরিয়ালগুলো আমাদের ওই ওয়াটারের পুরো চাদর করেছে, আমাদের লাইফ ফর্মের দিকে কিন্তু আমরা আরো এগিয়ে গেলাম। সেই সঙ্গে আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে আর্থে, আমরা জানো নর্থ অ্যান্ড সাউথ পোলে এই ম্যাগনেটিক ফিল্ডও আমাদের অনেক হেল্প করেছে। তার সঙ্গে জুপিটারের যে অবস্থানটা, জুপিটার এমন একটা দিকে আছে, প্রচুর যে হার্মফুল কন্টিনিউয়াস কমেট সেগুলো জুপিটারের উপরে আঘাত করে, পৃথিবীর দিকে আসতে চায় না। তার এইভাবে পৃথিবী চলতে 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 একটা সময় যখন আর্থ জমেছে, কখন আইস এজ এসছে, কখন আবার ওয়াটারে ভরে গেছে, তারপরে প্রচুর পরিমাণে লাভা তৈরি হয়েছে। লাভা মিন্স ম্যাগমা। এই যে পুরো আগ্নেয়গিরিগুলো ছিল, আগ্নেয়গিরি মানে যেখান থেকে যে পাহাড়গুলো থেকে আগুন বেরোয়, ভিসুভিয়াস, ফুজিয়ামা, এগুলো নাম তোমরা শুনেছো জাপানে। আজও সেই আগ্নেয়গিরিগুলো বিখ্যাত। ভলক্যানোস, ভলকানিক ইরাপশনস ম্যাক্সিমাম হচ্ছিল। সেই ভলকানিক ইরাপশন থেকে পুরো যখন গরম লাভা বেরিয়ে আসছে, চারিদিকের পৃথিবীর আর্থের পুরো ক্রাস্টের যে জলটা, পুরো ফুটন্ত জল একদম ফুটছে। সেই জলগুলোর মধ্যেই হ্যালডেন ওপারিন তারা বলেছেন, এই থিওরিটা তারা দিয়েছেন, বলেছেন ওই ফুটন্ত জলের মধ্যে একটা কোলয়েডের মতো। আজকে যদি আমাদের বাড়িতে যে দুধ আসে, সেটা কিন্তু একটা কোলয়েডিয়াল সলিউশন, কিছু না, ওয়াটার, ওয়াটারের মধ্যে কতগুলো থকথকে কিছু ক্রিমি লেয়ার, প্রোটিন, ফ্যাট, সেগুলোর পার্টিকেল, যে ছানাটা হয় না, ওই ছানাটা ওই ক্রিমি লেয়ারটা কনডেন্স করে যায়, দেখবে ওয়াটার বেরিয়ে চলে আসে। কিন্তু ওয়াটার যদি নর্মাল দুধ যখন বাড়িতে দিয়ে যায় দুধওয়ালারা, সেই দুধের মধ্যে কি থাকে, ওই কোলয়েডিয়াল পার্টিকেলগুলো থাকে। তাই হ্যালডেন অ্যান্ড ওপারিন দুজন স্পেশাল বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন। নামটা বলে দিলাম তোমাদের হ্যালডেনের কথা। হ্যালডেন উনি ইংল্যান্ডে জন্মেছিলেন, কিন্তু আসলে কিন্তু উনি ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়ান হ্যালডেন। সেই হ্যালডেন অ্যান্ড ওপারিন, ওপারিন ছিলেন রাশিয়ান সায়েন্টিস্ট। তারা দুজনে মিলে এই থিওরিটা বের করলেন এবং গোটা পৃথিবী জুড়ে সায়েন্টিস্টরা সেগুলো অ্যাকসেপ্ট করে নিলেন, বললেন ইয়েস ইউ আর রাইট। আমরা দেখব তাদের একদল দিয়েছেন থিওরি, আরেক দল দিয়েছেন এক্সপেরিমেন্ট। আমরা সায়েন্সে আছি, তাই থিওরি এক্সপেরিমেন্টকে মেলাবো, মিলিয়ে আমাদের অরিজিন অফ আর্থ তার কথা বের করার চেষ্টা করব। আর এই যে লাকি ঘটনাগুলো তোমাদের গল্প আকারে বললাম, এই লাকি ঘটনা হবার পর ধীরে ধীরে কি হলো, ধীরে ধীরে কিন্তু আমরা আরো আর্থের উপরে লাইফ ফর্ম আসলো, যেটা আমরা বলবো ওই যে স্মল স্মল কোলয়েডিয়াল পার্টিকেলগুলো জমে গেল, সেগুলো তো কিছু লিভিং মেটেরিয়ালস হবে, সেগুলো আস্তে আস্তে তোমাদের দেখাবো পরপর। সেগুলোকে কোয়াসারভেট বলা হবে, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এগুলো মিলে সেই কোয়াসারভেটের তত্ত্ব আছেন, ওপারিন এগুলো দিয়েছিলেন। এই কোয়াসারভেটের যে থিওরেমটা, সেই কোয়াসারভেটের মধ্যে ঢুকে গেল কে, যদি নিউক্লিক অ্যাসিড ঢোকে। নিউক্লিক অ্যাসিড, কারা নিউক্লিক অ্যাসিড? এর আগে তোমরা পড়েছো, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, নাইট্রোজেন বেস, এরা ঢুকে গিয়ে তৈরি করবে লাইফ ফর্ম, ডিএনএর মতো স্ট্রাকচার। কেন ডিএনএ জেনেটিক মেটেরিয়াল আগে পড়েছি, ওটা তৈরি হয়ে গেল যে প্রোটো সেল। এইভাবে সেল যখন ইভলিউশনারি পাথওয়েতে ঢুকে গেল, সেই সেল মাল্টি সেল থেকে মাল্টি সেল, মাল্টি অর্গানিজম, তারপরে নেচারের মেকানিজম অফ এভলিউশন চলছে, চলতে 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 সেটাই তো আমরা খুঁজে বেড়াবার চেষ্টা করব, খুঁজে বেড়াবার চেষ্টা করব। খুঁজতে খুঁজতে আমরা এভলিউশনারি পাথওয়েতে ঢুকে গেলাম, লাইফ ফর্মটা তৈরি হয়ে গেল। বাট এই যে এতগুলো কথা বললাম, এগুলোর জন্য প্রুফ দরকার। কে প্রুফ করবে? একজন হিস্ট্রিয়ান প্রুফ করবে না, একজন বায়োলজিস্ট প্রুফ করবে। বায়োলজির নলেজ থেকে তোমাকে জানতে হবে। ফিজিক্স কেমিস্ট্রিতে সেগুলোর নন লিভিং পার্টকে আমরা জানবো, আমরা বলবো, আমরা এক এক করে দেখব ওল্ডার ধারণা কি ছিল, ওল্ড আইডিয়া কি ছিল আমাদের আর্থ ফরমেশনে, নিউ আইডিয়া কি আছে, সেগুলো আমরা একটু পরে বলছি। আগে এটা দেখে নিই, তারপরে আমরা ওল্ড আইডিয়া তার সঙ্গে নিউ আইডিয়াটা কিরকম ভাবে আমরা মিল
করিয়েছি সেটা লজিক তোমাদের সামনে তুলে ধরবো, লজিক্যাল স্টোরি। আশা করি স্টোরি, আমি আগারও বলেছি প্রথম দিকে আমরা বলে দিয়েছিলাম গল্প শুনবো, পেছনের লেখা দেখবো, একটু গল্প শুনবো, গল্প শুনতে শুনতে কখন আমরা নলেজ নিয়ে ফেলবো, বারবার বলেছি এটা। দেখো এবার বলবো অরিজিন অফ লাইফের বলবো প্যানস্পার্মিয়া থিওরি। এরকম ইম্পর্টেন্ট ওল্ডার আইডিয়া, যে কিভাবে আগেকার দিনের লোকেরা ভাবতো, আগের মানে বেশি দিন আগের নয়, এটা কিন্তু আমি একেবারে আমাদের এই যে আধুনিক জগতে যে সমস্ত সময় সায়েন্স উন্নত হয়েছে, অ্যারিস্টটলেরা ছিলেন, প্লেটোরা ছিলেন, খুব বেশি দিন নয়, 300-400 ইয়ার্স এগো, তারা বলেছিলেন প্যানস্পার্মিয়া। কিরকম প্যানস্পার্মিয়া বিষয়টা? স্পার্মিয়া, স্পার্ম থেকে স্পার্মিয়া আসছে। স্পার্ম তোমরা কিছুটা জানো, মেল রিপ্রোডাক্টিভ অর্গান, এরকমই একটা স্পার্ম তারা বলেছেন এলিয়ান বা অন্য কোনো গ্রহ বা অন্য কোনো কমেট, সেখান থেকে ওই স্মল যেভাবে জল এসেছিল, জলের কণা এসেছিল, সেভাবেই পৃথিবীর বুকে একটা স্পার্ম বা ছোট্ট সেল সমূহ এসেছিল, তারাই মাল্টিপ্লাই করে করে আজকের এই অর্গানিজম দিয়েছে। লাইফ স্টার্টেড অন আর্থ ফ্রম মাইক্রো অর্গানিজম, ছোট্ট অর্গানিজম, সেন্ট ফ্রম আদার প্ল্যানেট, অন্য প্ল্যানেট থেকে সেন্ড করা হয়েছে। এই যে আমাদের একটু একটা এলিয়ানের চেহারা, কোনো কারণ টারণ যুক্তি এলিয়ান কেউ দেখেনি, তবু এলিয়ানের থিওরি দিয়ে দিয়েছে। এরকম কোন একটা গ্রহ থেকে এরকম কিছু এসে পড়েছে, সেইগুলোই ক্রমাগত জানি না, এখনো প্রুফ নেই, কিন্তু আমাদের এত নলেজ, আমরা বারবার স্টাডি করে 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 এটা বুঝে গেছি যে না, এটা হতে পারে না, অর্থাৎ প্যানস্পার্মিয়া থিওরি। বাট থিওরি ইজ লাইক দ্যাট, তোমাদের আসতে পারে হোয়াট ওয়াজ দ্য প্যানস্পার্মিয়া থিওরি, অর্থাৎ বাইরের কোনো কমেট, প্ল্যানেট, কোনো কিছু থেকে, আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের ইউনিভার্সের অন্য পার্ট থেকে আমাদের মধ্যে এরকম লাইফ ফর্ম এসছে, তাই আমরা আর্থে লাইফ পেয়েছি। এটা ওল্ডার আইডিয়া। লজিক আছে কি নেই তোমরা বলবে। নেক্সট আইডিয়াতে কি বলবো? স্পন্টেনিয়াস জেনারেশন থিওরি। স্পন্টেজিয়াস কেউ বলে, স্পন্টেনিয়াস, হঠাৎ করেই লাইফ তৈরি হয়েছে, স্পন্টেনিয়াস, ইনস্ট্যান্টলি হয়ে গিয়েছে। লাইফ অরিজিনেটেড অন আর্থ। কিভাবে লাইফ আর্থ হলো? লাইফ অরিজিনেটেড অন আর্থ ফ্রম নন লিভিং ডিকেইং ম্যাটার। নন লিভিং পার্টটা কিন্তু খুব উল্লেখযোগ্য, নন লিভিং পার্টটার সঙ্গে একটা লজিক আছে, বাট ডিকেইং ম্যাটার, পচা বস্তু থেকে লাইফে এসছে, এটা বলেছেন কেউ কেউ, আমরা দেখবো এরপরে। লুই পাস্তুর, অ্যারিস্টটল, এরা কিছু কিছু বোঝানোর চেষ্টা করেছিলেন কিভাবে পচা, পস্তা পচা, রক্ত, ঘাম, এই সমস্ত পদার্থ রেখে দিলে এই সমস্ত মেটেরিয়ালগুলো, রক্তঘাম কোথা থেকে এলো? রক্তঘাম আবার কোথায়? রক্তঘাম তো কোনো একটা অর্গানিজম থেকে আসবে, এর কোনো যুক্তি বা লজিক কিছু দেওয়া যায়নি। সেগুলো যখন ইউনিফাইড হয়েছে, কিছু কিছু সায়েন্টিস্ট দেখিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন, এইভাবে লাইফ ফর্ম এসছে। কিন্তু লাইফ ফর্ম, এটা তো লাইফ ফর্ম হতে পারে কি পারে না, আবার তোমরা থিঙ্ক করবে। বাট দিজ আর ওল্ডার আইডিয়াস, এখনো কিন্তু আমরা নিউ আইডিয়াতে আসিনি। এবং এই যে স্পন্টেনিয়াস লাইফ, সেটাকে নিয়ে আমাদের লুই পাস্তুরের কিছু এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্টগুলো একটু আমাদের জেনে নিতে হবে। যদিও এগুলো আমাদের সায়েন্সে জানতে হয়, কারণ ইতিহাস না জানলে, আমরা যদি পাস্ট না জানি, ফিউচারকে জানতে পারবো না। ভুল ঠিক কে ঠিক করবে? তোমরা পড়বে, আমরা পড়বো। বাট দিস থিওরিজ আর এক্সিস্টিং, লটস অফ পিপল, লটস অফ সায়েন্টিস্ট। কারণ একটা ওয়ার্ল্ডের যত লোক আছে, 100%, 100% লোক কোনো কিছুকে বিলিভ করবে, এটা হয় না। সান একটাই, সেটাকে অনেকে বিলিভ করে, দেখতে পাচ্ছি, কিন্তু লাইফ ফর্মটা তো দেখতে পাচ্ছি না। তাকে থিওরি, হাইপোথিসিস, এগুলো দিয়ে বিচার করতে হবে। আমরা ল বায়োলজিতে কমই আনতে পারি, কারণ ল যাকে দেখবো, যাকে ডিরেক্ট এক্সপেরিমেন্টাল করব, তারও অনেক রকম লোকেদের লজিক আছে, সেই লজিক দিয়ে কেউ বোঝাতে পারেন। তো তাদের মধ্যে একজন যেহেতু খুব বিখ্যাত লোক ছিলেন লুই পাস্তুর। এই যে লুই পাস্তুরকে দেখতে পাচ্ছ, এনার খুব বিখ্যাত অনেক অনেক এক্সপেরিমেন্ট আছে। তার মধ্যে একটা এক্সপেরিমেন্ট লাইফ অন আর্থ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কারণ বিকজ হি ওয়াজ ডিলিং উইথ দ্য সায়েন্স অ্যান্ড বায়োলজি, তাকে তো বলতে হবে। তিনি তখন একটা থিওরি বের করে দিয়েছেন। কি বলেছেন? লুই পাস্তুর পারফর্মস অ্যান experiment to prove microorganism cannot arise spontaneously. কোনো মাইক্রোঅর্গানিজম স্পন্টেনিয়াসলি অ্যারাইজ করতে পারে না, কারণ কিছু যুক্তি আগে ছিল স্পন্টেনিয়াসলি অ্যারাইজ করে, কিন্তু লুই পাস্তুর স্পন্টেনিয়াসলি অ্যারাইজ করে না।
সেটা আবার বলছেন, তবে তার আইডিয়াটাও ইন বিটুইন আইডিয়া, ঠিক কি ভুল তাও বলছি না, বাট অনলি ফ্রম এক্সিস্টিং অর্গানিজম। তিনি এই শব্দগুলোকে চেঞ্জ করছেন, বলছেন এর আগের যে সায়েন্টিস্টরা তারা স্পন্টেনিয়াসলি বলেছিলেন, সেটাকে চেঞ্জ করে উনি বললেন বাট অনলি ফর্ম এক্সিস্টিং অর্গানিজম। কিন্তু তারও এই এক্সপেরিমেন্টটার মধ্যে রং ছিল, তিনি চেঞ্জ করেছেন, কিন্তু চেঞ্জ করেও পুরোপুরি ঠিক হতে পারেনি, বাট ইট ইজ ওল্ডার আইডিয়াস। তিনি একটা কভার করা একটা ঢাকনা নিয়েছেন, একটা পাত্র, আরেকটা পাত্র উনি খুলে রেখেছেন, ওপেন করে রেখেছেন, এই যে এটা কোনো ঢাকনা টাকনা কিচ্ছু নেই। আরেকটা পাত্র নিয়েছিলেন তিনি, শুধু এরকমই আরেকটা পাত্র নিয়েছিলেন যার মধ্যে উনি কোনো রকম কোনো মেটেরিয়াল রাখেননি। উনি তিনটের মধ্যে দেখা গেলেন যেই ঢাকনাটাকে একটার মধ্যে, আবার বলি, একটার মধ্যে একটা কলসি বা একটা বাটির মধ্যে উনি একটা মাংসের টুকরো রেখেছেন, একটার মধ্যে কিচ্ছু রাখেননি, আরেকটার মুখটা ঢেকে রেখেছেন। এরকম একটা এক্সপেরিমেন্ট উনি করেছেন। তার মধ্যে দেখেছেন যার মুখটা খোলা তার মধ্যে কিছু কিছু মাইক্রো অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো জন্মেছে। তবে আজকে আমি তুমিও তো রাখলে, উনি শুধু এইটুকু একটা এক্সপেরিমেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে লাইফ কোন একটা ফর্ম এক্সিস্টিং অর্গানিজম ছিল ওই যে মাংসগুলোর মধ্যে, সেখানে সেই অর্গানিজমগুলো খুলে খুলে ফুটে ফুটে বেরিয়েছে, আর যেটা ফাঁকা ছিল সেখানে কোনো অর্গানিজমই আসে না, মাইক্রো অর্গানিজম বা কোনো ভাইরাস ব্যাকটেরিয়া কিছুই জন্মায় না। কিন্তু আজকে আমরা অন্য কোনো কারণ জানি, কারণ ফুড নেই তো কি করে একটা ফাঁকা কলসি বা বাটি থেকে তৈরি হবে। আর যার মুখটা ঢাকা দেওয়া, তার মধ্যে এয়ার পায়নি, তার জন্য কোনো অর্গানিজম ফ্লো করেনি। আর এখানে এয়ার পেয়েছে, এয়ার অর্থাৎ এয়ারকে কাজে লাগিয়েছে, এয়ারের ফলে ওপেন থাকার জন্য এয়ার এসছে, আর ভিতরের ওই অর্গানিজমের জন্য যে মাংসের টুকরোটাই দেয়, বলছে মাংসের টুকরোর মধ্যে আগেই কিছু না কিছু ঢুকেছিল, সেগুলো লাইফ ফর্ম করেছে। স্পন্টেনিয়াস জেনারেশন থিওরি ওয়াজ স্ট্রংলি ডিসপেলড, অর্থাৎ স্পন্টেনিয়াসলি কোনো জীবন তৈরি হয় এটা লুই পাস্তুর অস্বীকার করেছেন, বলেছেন নো। তিনি এক্সপেরিমেন্টকে বলেছেন স্পন্টেনিয়াসলি কিছু হয় না, কোনো কজ থাকে। তাহলে লাইফ এরাইজেস ফ্রম প্রি এক্সিস্টিং লাইফ, অর্থাৎ আগে কোনো লাইফ ছিল সেখান থেকেই লাইফ অ্যারাইজ করবে। ভার্সো সেল থিওরিতে এগুলো দিয়েছিলেন, ক্লাস 11-এ আমরা কিছুটা পড়েছি। বাট দিস থিওরি অলসো ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই আদার সায়েন্টিস্ট। তারা এখন ওয়ার্ল্ডে লেগে পড়লেন আরেকটু কোনো এক্সপেরিমেন্ট দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করি যে লাইফ ফর্মটা কিভাবে এসেছিল। খুব বেশি দিন নয়, এই যে আমাদের হ্যালডেন অ্যান্ড ওপারিন, আমি যাদের নাম তুমি কিছুক্ষণ আগে তোমাদের কাছে বললাম, ওপারিন অ্যান্ড হ্যালডেন প্রপোজাল, ওনারা যে প্রপোজালটা দিয়েছিলেন তাদের একটা প্রপোজালকে আমরা এখানে ছোট্ট করে রাখার চেষ্টা করছি, তোমরা দেখে দেবে। তা এটা কিন্তু থিওরি, হ্যালডেন ওপারিন দিয়েছেন, থিওরি দিয়েছেন, তারা কোনো কিছু এক্সপেরিমেন্টাল প্রুফ করেননি। শুরুতেই বলে রাখছি, এক্সপেরিমেন্টাল প্রুফ করেছিলেন তারই কিছু ফলোয়ার, তার নাম মিলার অ্যান্ড উরে। এই নামগুলো তোমাদের থাকবে, বইয়ের মধ্যে আছে, দেখবে মিলার উরে এক্সপেরিমেন্ট, বাট থিওরি ওয়াজ গিভেন বাই হ্যালডেন অ্যান্ড ওপারিন। তারা কি বলেছেন যে প্রিভিয়াস যত আইডিয়া ছিল, আচ্ছা আরেকটা পুরনো আইডিয়া তোমাদের কাছে বলে দিই, সেটা পরে আছে স্লাইড, আমি বলে দিচ্ছি। অর্থাৎ লাইফ নাকি 4500 বছর আগে এসছে। কেউ কেউ বলছে আমাদের লাইফ তৈরি করেছে অ্যাডাম ইভ। লাইফ আমাদের হিন্দু ধর্মে বলা হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মিনে আমাদের আর্থকে ক্রিয়েট করেছেন, তিনি অর্গানিজম ক্রিয়েট করেছেন। দিস আর দ্য বিলিভ। আজকে অনেক জায়গায় তোমরা যদি যাই আমরা দেখব, তুমি চলে যাও যেখানে পড়াশোনার লেভেল বেশি নেই, পুরোপুরি তারা এই লজিক ছাড়া কোনো লজিক বিলিভ করেন না আমাদের আর্থে। শুধু সায়েন্সের যে লোকেরা, তারও মধ্যে পার্টিকুলার কিছু অল্প। তাহলে আজকে যদি আমাদের প্রায় 900 crore যদি আমাদের গোটা ওয়ার্ল্ডের পপুলেশন হয়, তা আমাদের ভেরি 1 to 2-3% লোক বিলিভ করে তারা পড়াশোনার মধ্যে যারা আছে, আর বাকিরা সরাসরি কিছু কারণ টারণ খুঁজে পান না। তারা ভগবানের তত্ত্ব, আল্লাহর তত্ত্ব, খ্রিস্টের তত্ত্ব, কেউ প্যানস্পার্মিয়া তত্ত্ব মিনস থিওরি, কেউ এই ধরনের থিওরিতে বিলিভ করছে, বিলিভ আজও করে। আর আমাদের সায়েন্স যারা পড়ি তারা লজিক্যালি পড়ি, তারা লজিক খোঁজার চেষ্টা করি, আমরা এক্সপেরিমেন্ট করি। এই যে হ্যালডেন ওপারিন এক্সপেরিমেন্ট করেছেন এবং সেই থিওরিকে, আর আমাদের কাজ এই যে তোমরা যারা পড়ছো, আমি যে টিচিং দিচ্ছি তোমাদের, আমাদের সকলের কাজ লোকের মধ্যে প্রচার করা
যে স্পন্টেনিয়াসলি তো কিছু হয় না, বা এরকম কোনো অযুক্তি কুযুক্তি ইললজিক্যাল ওয়েতে হঠাৎ করে বলে দিলে লাইফ ফর্ম হয় না, তার জন্য আমাদের প্রুফ দরকার আছে। আমরা প্রুফ করব, দেখব। হ্যালডেন ওপারিন তারা যে সংক্ষেপে যে থিওরিটা দিয়েছিলেন পুরোপুরি স্টাডি করার পরে ওদের থিসিস হয়। থিসিস তোমরাও করতে পারো, যারা বায়োলজি নিয়ে পড়বে, জুলজি নিয়ে পড়বে, ফিজিওলজি নিয়ে পড়বে। জুলজি মেনলি এগুলোতে, ফিজিওলজিতে শুধু অ্যানিমেলের অর্গানিজমের ফিজিক্যাল স্ট্রাকচার ফাংশনটা নিয়ে স্টাডি করা হয়। আমাদের জুলজিতে অনেক বেশি ভার্সেটাইল, পড়াই যেতে পারে। সেখানে গিয়ে বলা হয়েছে যে আর্থে লাইফ ফর্মের একটা সিস্টেম আছে। ওনারা দিয়েছেন কেমিক্যাল ইভলিউশন থিওরি, বাংলায় বলে রাসায়নিক উৎপত্তি মতবাদ। আমি ক্লাস 9 থেকে বাংলা মিডিয়ামে পড়িয়ে আসি এগুলো, আজকে রেকর্ডিং করছি, থেকে যাবে বলে এগুলো লং লাস্টিং, লং টাইম ধরে আমি পরিশ্রম করছি। এমন নয় যে আমি শুধু ঘরে বসে আছি আর আমি তোমাদের পড়িয়ে যাচ্ছি। আমি কিন্তু ঘরে পুরোপুরি আমার ক্যামেরার সামনে, এই যে ক্যামেরা দেখছো, এই ক্যামেরার সামনে আমি রেকর্ড করি। আমি সারাক্ষণ খেটে যাই, 24 ঘন্টা প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে পর্যন্ত কি করে তোমাদের সামনে পড়াগুলোকে আনা যাবে আমি তার কথা ভাবতে থাকি। কি করে এগুলোকে ভালোভাবে অর্গানাইজ করতে হয়, অনেকগুলো তথ্য ইনফরমেশন আমাদের নেট থেকে কালেক্ট করতে হয়, পরপর সাজাতে হয়, সিলেবাস অনুযায়ী দেখাতে হয়। সবই তো কালেক্ট করা। আমি কিছুই তো পৃথিবী থেকে এসে হঠাৎ করে তৈরি করিনি। আমার নলেজ নিয়েছি, বইয়ের নলেজ নিয়েছি, সবগুলোকে অ্যাকিউমুলেট করেছি তোমাদের সামনে আনবার জন্য। ইউটিউবে অনেক ভিডিও আছে, সবাই কাজ করছে, কিন্তু আমি ধারাবাহিকভাবে পুরো সিলেবাস এভাবে তোমাদের সামনে 9, 10, 11, 12 রেখে দেব। আজও ব্যবহার করব, ইন ফিউচারে কোনোদিনও ব্যবহার করব। এগুলো ফিউচারের জন্য এগুলো রেকর্ডেড পার্ট রেখে দিলে ভালো হবে। আমি এতদিন থেকে পড়িয়ে আসছি, একই জিনিস বারবার বলছি, মাঝে মধ্যেই চেঞ্জ এসে যায়। আজকে তোমাদের সামনে অনেক বেশি রিসার্চ করে, অনেক বেশি ইনফরমেশন কালেক্ট করে এগুলো দেওয়ার চেষ্টা হয়েছে। তাই যে রাসায়নিক উৎপত্তি মতবাদ বা কেমিক্যাল এভলিউশন থিওরি, এটাকে এখনকার দিনের যারা এডুকেটেড ওয়ার্ল্ড, এভলিউশন রিলেটেড ওয়ার্ল্ড, তারা অনেক বেশি লজিক্যাল মনে করেছেন। তাহলে চলো, তোমাদেরও জানবার ইচ্ছে হয় এটা একেবারে আধুনিক তত্ত্ব হ্যালডেন ওপারিনের। হতে পারে আজ থেকে আরো 10, 15, 20 বছর, 100 বছর পরে হয়তো একটা অন্য কেউ অন্য কোনো লজিক নিয়ে আসবে, সেই লজিকটাকে এস্টাবলিশ করার চেষ্টা হবে। হতেই পারে, পৃথিবীতে নলেজ কখনো একরকম থাকে, কিন্তু আজকে লাস্ট ডে অবধি যে নলেজ তোমাদের সামনে আনা হয়েছে, সে লাস্ট ডে অবধি নলেজে কেমিক্যাল এভলিউশন থিওরি ওয়াজ মোস্টলি অ্যাকসেপ্টেড। তোমরা শুনতে চাও, আজকে একটু বলে দিই তোমাদের, কারণ এই চ্যাপ্টারগুলো গল্প ভিত্তিক, আমি গল্পই করব, শুনে যাবে। সিলেবাস তো সিলেবাসের মতো চলবে। দেখো, সবার আগে যে সামারি অফ স্টেপস ইনভলভ ইন অরিজিন অফ লাইফ এবং যেটাকে কেমিক্যাল এভলিউশনের সঙ্গে তুলনা করা হয়েছে, এটাই হচ্ছে তার সামারি। তোমরা যদি একটু দেখে নাও, এগুলোকে বড় করে দেখবে, ছোট্ট করে দেখবে না। পারলে স্ক্রিনশটও নিয়ে একটু পড়ে রাখতে পারো। এগুলো খুব ইম্পর্টেন্ট কালেক্টেড মেটেরিয়ালস, তোমাদের খুব কাজে লাগবে। দেখো, সবার আগে ফ্রি অ্যাটম ছিল, তৈরি হয়েছে ফ্রি অ্যাটম। কখন ফ্রি অ্যাটম? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন। কিন্তু একটা জিনিস তোমাদের প্রথমে বলবো, অক্সিজেন কিন্তু প্রথমে ছিল না। আমি আগারও বলে দিই, অ্যান অক্সিজেনিক লাইফ, কথাটা বলেছিলাম। অক্সিজেন ছিল না, কিন্তু এখানে তোমাদের থিওরিতে বলা হয়েছে এগুলো ফ্রি অ্যাটম থাকতে হবে, ফ্রি অ্যাটম থাকতে হবে। আগে এসছিল, পরে এসছিল, সেটা আমরা তো পরে এসছিল জানি, কিন্তু ফ্রি অ্যাটমের আগে কি ছিল? টেম্পারেচারটা বেশি, সেগুলো ছিল কম্পাউন্ড ফর্মে। এবার টেম্পারেচারটা ডাউন হলে সেগুলো কম্পাউন্ড থেকে সিঙ্গেল ফর্মে আসতে শুরু করে। এটাই ছিল থিওরেম একরকম। কিন্তু মূলত মেজরলি আমাদের হাইড্রোজেন অবশ্যই ছিল, বাট ইন দ্য ডিফারেন্ট ফর্মে। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো থাকতে হবে, কিন্তু এরা কিন্তু আর্লি আর্থে এগুলো পুরো ফ্রি ছিল না। এরা যৌগ রূপে ছিল, কম্পাউন্ড রূপে ছিল, সিঙ্গেল রূপে ছিল না। কারণ এরপরে যখন মিলার অ্যান্ড উডের এক্সপেরিমেন্ট করব, তখনই তোমরা দেখতে পাবে তার মধ্যে থাকা যে মেটেরিয়ালগুলো, মিথেন, অ্যামোনিয়া অ্যান্ড হাইড্রোজেন, এই মেটেরিয়ালগুলোকে তারা ইউটিলাইজ করেছিলেন। পরে বলবো, এগুলো বলা আছে, একটু বলে রাখলাম। এছাড়া আছে ইনঅর্গানিক মলিকুল। অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক তোমরা জানো। অর্গানিক মলিকুল কার্বন রিলেটেড, ইনঅর্গানিক মানে উইদাউট কার্বন যেগুলো থাকে, সেগুলো কিছু ইনঅর্গানিক।
হাইড্রোজেন, ওয়াটার ভেপার, কার্বন ডাইঅক্সাইড, আলাদা করে কার্বন ডাইঅক্সাইড, এটা মিথেন, CH4, অ্যামোনিয়াম, ইনঅর্গানিক, কিছু অর্গানিক মেটেরিয়াল, ইনঅর্গানিক, বাট থিওরিতে বলেছেন ইনঅর্গানিক মলিকুল বলে। কিভাবে এসছে, এটা একটা আলাদা, এটার থেকে এটা একটু আলাদা। ইনঅর্গানিক মেটেরিয়াল ছিল, তারপরে আসছে সিম্পল অর্গানিক মলিকুল, তারপরে সিম্পল অর্গানিক। অর্গানিক মানে এই মেটেরিয়ালগুলো যখন মিলে গেছে, এই যে ওপরের হাইড্রোজেন, ওয়াটার ভেপার, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, এগুলো যখন মিলে গেছে, তারপরে CH4 প্লাস H2O তৈরি করেছে সিম্পল সুগার, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। CH4, অ্যামোনিয়াম, H2O থেকে অ্যামোনিয়া থেকে অ্যামাইনো অ্যাসিড, অ্যামোনিয়া থেকে অ্যামাইনো অ্যাসিড, CH4 মানে অ্যামোনিয়া, এটা মিথেন, প্লাস NH4 মানে অ্যামোনিয়াম, CH4 মানে মিথেন, তার সঙ্গে জল মানে H2O, তার সঙ্গে আবার অ্যামোনিয়া লেগে অ্যামাইনো অ্যাসিড, আবার CH4 মানে মিথেন, H2O, আবার NH3, HCN থেকে তৈরি হয়েছে পিউরিন অ্যান্ড পাইরিমিডিন। এবার আসছে পিউরিন পাইরিমিডিন, এই যে এই পার্টে পিউরিন পাইরিমিডিনকে তোমরা এদিকে নিয়ে আসবে। সুগার অ্যান্ড সুগার তৈরি হচ্ছে পলিস্যাকারাইড বা ডাইস্যাকারাইড, মানে পলিস্যাকারাইড, অনেকগুলো সুগার, সুগার প্লাস সুগার প্লাস সুগার প্লাস সুগার, ক্লাস 11-এ পড়িয়েছি পলিস্যাকারাইড। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল থেকে লিপিড, অ্যামাইনো অ্যাসিড, এগেইন মোর অ্যামাইনো অ্যাসিড প্লাস অ্যামাইনো অ্যাসিড প্লাস অ্যামাইনো অ্যাসিড মোর অ্যামাইনো অ্যাসিড, তৈরি হচ্ছে প্রোটিন, লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড, স্যাকারিন মানে কার্বোহাইড্রেট। এরা যখন এসছে, এদের সঙ্গে কার সঙ্গে, ওই যে ওখানে পিউরিন পাইরিমিডিন তৈরি হয়েছিল, তাদেরকে আবার এখানে রেখে দেওয়া হচ্ছে পিউরিন, প্লাস এখান থেকে এসছে সুগার, প্লাস এসেছে ফসফেট। এর আগের চ্যাপ্টারই তোমরা জানো, এখন লজিকে বুঝতে পারবে এগুলো দিয়ে কি হয়। ওই ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ, এনএ মানে নিউক্লিক অ্যাসিড, এই দেখো তৈরি হয়ে গেল নিউক্লিক অ্যাসিড। এবং এই নিউক্লিক অ্যাসিড তার সঙ্গে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, আরো নিউক্লিওটাইড, মোর নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড মানে ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। তোমরা আরএনএ ওয়ার্ল্ডের কথা পড়েছো, যে আরএনএতে নিউক্লিক অ্যাসিড মানে রাইবো নিউক্লিক অ্যাসিডের ওয়ার্ল্ড ছিল। আস্তে আস্তে সেগুলো যখন অ্যাড হয়ে এরপরে কি চলে এসছে, কমপ্লেক্স অর্গানিক মলিকুল, কোয়াসারভেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেম, কোয়াসারভেট। কোয়াসারভেট কথার অর্থ এমন একটা স্ট্রাকচার, এটাকে রাউন্ড করে দেখা যেতে পারে, যার মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, তা না বলে ঘুরিয়ে অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন, লিপিড মানে জানো ফ্যাট, কার্বোহাইড্রেট মানে ওই যে স্যাকারাইড, পলিস্যাকারাইড। এরা একসঙ্গে মিলে রেশিওতে মিলে তৈরি করলো কোয়াসারভেট, সেটাও কিন্তু সেল নয়। এবার কোয়াসারভেটের সঙ্গে যখন নিউক্লিক অ্যাসিড বা আলাদা একটা মেটেরিয়াল সেটা যখন অ্যাড হবে, তাহলে কোয়াসারভেটে কি ছিল, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, অন্য নামে বলতে পারো অ্যামাইনো অ্যাসিড, লিপিড অ্যান্ড পলিস্যাকারাইড, একই কথা, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, সেম জিনিস। তার সঙ্গে তুমি অ্যাড করে দিলে কাকে, একটুখানি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড অ্যাড করো, ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে কেমন লাগবে, তাকে বলে সেল। সেটার নাম পুরোপুরিতে সেল হয়নি, প্রোটোসেল, কারণ সেল হতে গেলে আরো অনেক কমপ্লেক্স কিছু লাগবে। 11-এ পড়েছিলাম সেল দ্য ইউনিট অফ লাইফে, বাইরের লেয়ারের প্রোটিন বাইলেয়ার লাগবে, লিপিড বাইলেয়ার লাগবে, PLLP মডেল। তা আমাদের ছোট মাইক্রোপ্লাজমা, দ্য স্মলেস্ট সেলুলার লাইক অর্গানিজম, PPL তোমরা পড়েছো, প্লুরো নিউমোনিয়ালাইক অর্গানিজম। সেগুলো ডেভেলপ করতে করতে আস্তে আস্তে প্রোক্যারিওট থেকে ইউক্যারিওট, ইভলিউশনে রিয়েল লাইফে আমাদের সেল চলে গেল, সেল পড়ে গেল। এইভাবে আমাদের প্রোটোবায়ন্ট তৈরি হয়। প্রোটোবায়ন্ট তৈরি হতে হলে কি লাগবে, ভেরি ইম্পর্টেন্ট, নিউক্লিক অ্যাসিড প্লাস কোয়াসারভেট, নিউক্লিক অ্যাসিড প্লাস কোয়াসারভেট। কোয়াসারভেটকে একসঙ্গে কোনটা বলা যায়, কোয়াসারভেট মানে সেই প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট মিলে যে স্ট্রাকচারটা, এটা ওপারিন দিয়েছিলেন থিওরি। কোয়াসারভেট এক কথায় বললাম, কারণ অ্যামাইনো অ্যাসিড, লিপিড, পলিস্যাকারাইড এতগুলো বলতে অনেক লাগবে, তো এক কথায় বলে দিলাম কোয়াসারভেট। তার সঙ্গে কাকে ঢুকিয়ে দিলাম, আমাদের কাকে ঢোকালাম, নিউক্লিক অ্যাসিড। এবার এটা তৈরি হয়ে গেল প্রিমিটিভ সেল। এটা হয়তো দেখতে পাচ্ছ না, আমার মুখে শুনে নাও কথাটা, এটা হয়তো কেটে যেতে পারে, যখন আমরা শো করব তখন আমি মুখে বলে দিই। কোয়াসারভেটের পরে যেটা লেখা আছে তার নাম প্রিমিটিভ সেল। প্রিমিটিভ সেল আস্তে আস্তে ইভলিউশনের পরে গিয়ে ডিএনএ এর মধ্যে, আরএনএ এর মধ্যে, আগে আরএনএ তারপরে ওয়ার্ল্ড, ডিএনএ ওয়ার্ল্ড চেঞ্জ হতে গেলে এই সেলগুলো আস্তে আস্তে
আমাদের ওশান ওয়ার্ল্ডে প্রথম লাইফ ফর্ম তৈরি হলো, সেগুলো আস্তে আস্তে কমপ্লেক্স এলো। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স মানে কি? ইভলিউশন। সেল ইজ ইভলভিং। আমরা ইভলিউশনকে বারবার বোঝাতে চেষ্টা করব, হোয়াট ইজ ইভলিউশন, অর্থাৎ ইভলভ কি হচ্ছি আমরা, এভাবে কে এসেছি। থিওরি দিয়ে আমরা শুধু চিৎকার করে বলবো না, বলবো তার সঙ্গে লজিক দিয়ে দিয়ে। এটা একটা লজিক, হ্যালডেন ওপারিনের থিওরেম তারা পরীক্ষামূলক প্রমাণ করেননি। আস্তে আস্তে তার একটা পরীক্ষামূলক প্রমাণের দিকে আমরা ফিরে যাব। এই সেই আমাদের অরিজিন অফ লাইফ অন আর্থ এক্সপেরিমেন্ট বাই মিলার অ্যান্ড উরে। এই যে দেখতে পাচ্ছেন মিলারের ছবি, তোমরা দেখছো, এই যে মিলারের অরিজিনাল সেটআপ তোমাদের সামনে একটা ছবি দেওয়া হয়েছে। দিস ইজ দ্য অরিজিনাল সেটআপ। এই মেশিনটাকে আমরা এখানে পুরো ডেসক্রাইব করব একটু পরে, অপেক্ষা করো। তার মধ্যে কি কি নিয়েছিলেন আমি এক এক করে টোটালটা বলবো। এখানে যেটা লেখা আছে ওটাই এখানে আমরা বলে দেব। তিনি এই যে বিরাট বড় একটা থার্মোফ্লাক্স নিয়েছেন, তার সঙ্গে অ্যাটাচ করেছেন এই যে ছোট্ট পার্টটি। আমি এটার মধ্যে কোনো দাগ দিচ্ছি না, দেখতে তোমাদের অসুবিধা হবে, বুঝে নাও। এটাই হলো এটা, এই যে মিলার উরের ছোট্ট একটা জারের মতো দেখতে, পুরো কাঁচ দিয়ে একটা অ্যাসোসিয়েট বানানো হয়েছে। তার মধ্যে নিচ থেকে একটা বুনসেন বার্নার দিয়ে পুরো হিট দিয়ে ওয়াটার ভেপার বানানো হয়েছে, অর্থাৎ জল। এই যে এটার মধ্যে একটা হিট দেওয়া হয়েছে, এখানে নিচে হিট দেওয়ার সঙ্গে সঙ্গে জলটার মধ্যে প্রচুর ভেপার তৈরি হয়েছে। স্টপকক H2O দেওয়া হয়েছে, স্টপকক দিয়ে ওয়াটার সাপ্লাই করা হয়। এই ভেপারগুলো যে আরো দেওয়া হয়েছে ওপরের দিকে চলে যায়, ঠিক আছে। ওপরের দিকে চলে গিয়ে গিয়ে এই যে একটা বিরাট বড় গ্লোব দেখছো, এই গ্লোবের মধ্যে ওয়াটার ভেপার জমা হয়েছে। শুধু ওয়াটার, এখান দিয়ে আরো অন্যান্য গ্যাস এটার মধ্যে এই পুরো গ্লোবটার মধ্যে দেওয়া হয়েছে। সেই গ্যাসগুলোর মধ্যে কি ছিল? CH4, মিথেন, NH3, অ্যামোনিয়া, অ্যান্ড মেনলি H2O। CO2 দেওয়া হয় কিছু, কখনো কখনো না দিলেও হয়। মেনলি তিনটে জিনিস দেওয়া হয়েছে, ভালো করে মাথায় রাখবে তিনটে জিনিসের নাম আমি বলছি, মনে রেখো। একটার নাম ছিল মিথেন, 2 ভাগ, 2 পার্ট। অ্যামোনিয়া ইজ অলসো 2 ভাগ মানে 2 পার্ট। আরেকটা নেওয়া হয় হাইড্রোজেন, 1 পার্ট। রেশিওটা কেমন ছিল? 2:2:1। এটা যেমন করে এটাতে নানাভাবে পরীক্ষায় এটা নিটে বা কোনো জায়গায় আসে, তোমরা এগুলো ইনফরমেশনগুলো দিয়ে দেবে। রেশিওটা কি ছিল? যদি তোমাকে কখনো বলা হয় মিথেন হাইড্রোজেন অ্যামোনিয়া, মিথেন হাইড্রোজেন অ্যামোনিয়া, রেশিওটাকে বলবে 2:1:2। হাইড্রোজেনকে সবসময় 1 বলবে আর বাকিগুলো 2। এইভাবে করে তোমরা এর যে ইনফরমেশন বা তথ্যগুলোকে নিয়ে এই এক্সপেরিমেন্টটাকে তুলে ধরতে পারো। এবারে কি করা হয়, এখানে একটা ম্যাক্সিমাম ইলেকট্রোড লাগানো হয় এবং এই যে ইলেকট্রোডগুলো লাগানো হয়েছে ম্যাক্সিমাম হাই ভোল্টেজ 5000 to 6000 ভোল্ট দিয়ে একটা স্পার্কিং করানো হয়। স্পার্কিং যেই করানো হয় সাথে সাথে এখানের মধ্যে একটা কন্ডেন্সার মানে যে ঠান্ডা করে দেয়। এই যে ব্লকটা, এই ব্লকটার কালারটা কি হয়ে জানো, যখন এমনি গ্যাস দেওয়া হয় তখন অনেকটা ইয়েলোইশ থাকে। বলে দিই তোমরা, আমরা আরো পড়াশোনা করেছি তো জানি। যেই স্পার্কিংটা করানো হবে সাথে সাথে এর কালারটা প্রায় 6 to 7 ডেজ এটাকে স্পার্কিং করানোর পরে রেখে দেওয়া হয়। ধীরে ধীরে একটা পিঙ্ক কালার নিতে থাকে ওই গ্যাসগুলোই। সে পিঙ্ক কালার গ্যাসগুলো ধীরে 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 এই যে যখন এদিক দিয়ে অ্যারোটা নিচের দিকে দেওয়া আছে, নিচে নামতে শুরু করে। দে আর দ্য হেভিয়ার দেন দিস মেটেরিয়াল হয়ে গিয়ে তারা স্টপকক দিয়ে, এই যে এখানে একটা স্টপককের নিচে বসানো থাকে একটা ছোট্ট বিকার লাগানো থাকে। আমি বিকারটাকে একটু ড্র করে দিচ্ছি। এটা এরকম একটা বিকার এই জায়গাটা একটা বিকার মানে একটা জার, সেখানে ড্রপ 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 হয়ে যে মেটেরিয়ালগুলো সেগুলো পড়তে থাকে। সেই পড়া মেটেরিয়ালগুলোকে নিয়ে কালেক্ট করে যদি আমরা পুরো মাইক্রোস্কোপের নিচে যাই, তাহলে এর আগে হ্যালডেন অ্যান্ড ওপারিন যে কথাগুলো বলেছিলেন সেগুলো এনারা এক্সপেরিমেন্টাল ভাবে দেখছেন, একদম তাই তৈরি হচ্ছে। সেই পলিস্যাকারাইড হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, কোনো ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে। অ্যামাইনো অ্যাসিড তো ভেরি ইম্পর্টেন্ট, কয়েকটা খুব কমন অ্যামাইনো অ্যাসিড ছিল। সেই অ্যামাইনো অ্যাসিড ওগুলো যখনই তৈরি হলো, অর্থাৎ সেলের কোয়াসারভেট ওখান থেকে এসেছিলেন, তারপরে যে লিকুইডটা বেরোলো সেটা একটা দুধের মতো দেখতে, সাদা, ঠিক আছে, দুধ মতো কোলয়েডিয়াল স্ট্রাকচার, যেটাকে হট ডাইলুট স্যুপ বলেছিলেন হ্যালডেন অ্যান্ড ওপারিন। লিখে গিয়েছিলেন হট
ডাইলুট স্যুপ, কেন পৃথিবী তখন হট ছিল, এবং ওই গ্যাসগুলো পৃথিবীতে তখন ছিল আর্লি আর্থে। আর এই যে স্পার্কিংটা কেন, ওই স্পার্কিংটার ন্যাচারাল রূপ ছিল থান্ডারিং, বিদ্যুতের চমক, পুরো ভেপার উঠেছে, সেখানে গিয়ে ম্যাক্সিমাম থান্ডারিং হয়েছে। তখনকার দিনে তো এখনো দেখো থান্ডারিংটা ভয়ঙ্কর অবস্থায়, তখন তো আরো ভয়ঙ্কর থান্ডারিং হতো। সেই থান্ডারিং এর ফলে ওই যে মেটেরিয়ালগুলো জমা পড়েছে সেগুলো ওই গরম জলে এসে পড়েছে, দুধের মতো তারা ফুটছিল, তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যায়নি, এবং সেগুলোই কোলয়েডিয়াল ফর্মে আস্তে আস্তে কোয়াসারভেট, কোয়াসারভেটের মধ্যে নিউক্লিক অ্যাসিড দিয়ে ফার্স্ট সেল। তাহলে প্রমাণ করে দেখানো গেল ইলেকট্রিক চার্জ দেওয়া হয়েছে, তোমরা জানো। কাজে ইনফরমেশনগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আশা করি তোমাদের এই ইনফরমেশনগুলো বেশ ভালো লাগলো। মিলার-উরের এক্সপেরিমেন্ট, এটাও এক্সামে খুব আসে, জুনিয়র ক্লাসে আছে, বড় ক্লাসে অনেক সময় দিয়ে দিতে পারে। Miller performed an experiment creating a condition in a laboratory similar to early earth. Early earth এর মতো একটা কন্ডিশন তৈরি করেন। সেই কন্ডিশন হয়ে যাওয়ার পরে ইলেকট্রিক ডিসচার্জেস ক্রিয়েট ইন এ ক্লোজ ফ্লাস্ক। এই যে ক্লোজ ফ্লাস্কের মধ্যে ইলেকট্রিক চার্জ ক্রিয়েট করা হয়। দিস ক্লোজ ফ্লাস্ক কন্টেন্ট, আগেই বলে দিয়েছিলাম এই ক্লোজ ফ্লাস্কের মধ্যে কি কি জিনিস থাকে, সেগুলো আস্তে আস্তে নিয়ে ওয়াটার ভেপারটাও বলতে হবে শুরুতে। ওয়াটার ভেপার ওই যে মেঘেরও কিছুটা কাজ করে এবং এগুলোকে ভাসিয়ে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করে। ওয়াটার অলসো গিভস। তাহলে একটা জিনিস ইজিলি মনে রাখবে, কিচ্ছু কঠিন কিছু নয়। একটা প্রোটিনের 4টে মেজর কম্পোনেন্ট থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে এই মেটেরিয়ালগুলোকে বানানোর জন্য আমাকে তার র মেটেরিয়াল দিলেই হয়ে গেল। আমি হাইড্রোজেনটা পেতে পারি কোথা থেকে, ওয়াটার থেকে, H2O। আমরা মিথেন থেকে N বা নাইট্রোজেনটা পেতে পারি, NH3N-টা পেতে পারি। H-টাও পেতে পারতাম, তুমি তাহলে H-টাকে কেন, ওয়াটারকে ইন্ডিভিজুয়ালি শুধু H এর জন্য রাখা হতে পারে। সি কার্বন পাবো CH4 মিথেন থেকে, সি কার্বন আলাদা হয়ে গেল টেম্পারেচারে, মিথেন, ঠিক আছে। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ওই H2O থেকে। অক্সিজেন তো থাকতেই হবে, কারণ ওই মেটেরিয়ালগুলোর মধ্যে অক্সিজেন ফর্ম করবে। অক্সিজেন মানে ফ্রি অক্সিজেন নয়, কিন্তু দেখো আগেকার আর্লি আর্থে ফ্রি অক্সিজেনটা ছিল না, কিন্তু অক্সিজেন কম্পাউন্ড রূপে কিন্তু ছিল, যৌগ রূপে অক্সিজেন ছিল, মুক্ত মৌল বা ফ্রি অক্সিজেন ছিল না প্রথমে আর্লি লাইফে। ধীরে ধীরে অক্সিজেন মুক্ত করেছে কে, ওই যে শুরুতে বলেছিলাম ব্লু গ্রিন অ্যালগি। তাদের মধ্যে তারা যখন ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি শুরু করে তখন ফ্রি অক্সিজেনটা এয়ারে এসে পড়ে, এবং ইউক্যারিওটিক আসার রাস্তাটা অর্থাৎ রিডিউসিং আর্থ থেকে অক্সিডাইজিং আর্থ, বিজারক পৃথিবী, বিচারিত পৃথিবী থেকে জারিত পৃথিবীতে পরিণত হয়। রিডিউসিং আর্থ খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। রিডিউসিং কেন, অক্সিজেন নাই তো, উইদাউট অক্সিজেন তো এটাকে আমরা রিডাকশনই বলি, রিডিউসিং। আর অক্সিজেন শুরুতে গেলে অক্সিডাইজিং, অক্সিডেশন, অক্সিজেন জুড়ে গেল। কে জুড়লো অক্সিজেন এনভায়রনমেন্টে, ফ্রি অক্সিজেন কে জুড়লো, জুড়লো ব্লু গ্রিন অ্যালগির, জুড়লো ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি। ফ্রি অক্সিজেন H2O তে তো ছিলই, বাট কম্পাউন্ডে, এই কথাটা মাথায় রাখতে হবে। ফ্রি অক্সিজেন কি আর্লি লাইফে ছিল, নো। বাট অক্সিজেন ছিল, ইয়েস ছিল, বাট সেটা কম্পাউন্ড রূপে ছিল, H2O তো ছিলই। এইভাবে কিন্তু খুব ইন্টারেস্টিংলি এই লজিকগুলো আমাদের বুঝে চলতে হবে, এগুলোই ছোট ছোট লজিক। এবার অবজারভেশন কি করেছেন, সেভারেল অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড সিম্পল কার্বোহাইড্রেটস আর ফর্ম। এই যে বিকারটা বলেছিলাম সেখানে এগুলো তৈরি করা যায়। দিস থিওরি, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, দ্য থিওরি অফ কেমিক্যাল এভলিউশন আর্লি আর্থ কুড প্রডিউস the chemical in which where the necessary main জিনিস necessary to organize living forms। এটা কে দিয়েছেন, এটা দিয়েছেন হ্যালডেন থিওরিটা। পরীক্ষা কে করেছেন, মিলার অ্যান্ড উরে, হি ইজ মিলার। হ্যালডেন ওপারিনটা এখানে লিখে রেখেছি বিকজ থিওরি, কেমিক্যাল evolution theory was proposed by হ্যালডেন ওপারিন। The experiment of হ্যালডেন ওপারিন ওয়াজ পারফর্মড বাই মিলার অ্যান্ড উরে। রিয়েলি এগুলো রিসেন্টলি, এগুলো অনেকবার করা হয়, এগুলো যে কোনো ল্যাবরেটরিতে, বড় বড় ল্যাবরেটরিতে আজও করা হয়।
আজও করিয়ে পরীক্ষা করে দেখানো হয়, এগুলো তোমাদের সামনে এন্ট্রি দেওয়া হচ্ছে, এগুলোই কিন্তু নলেজ। আজকে আমি যখন স্টোরির মতো বলতে যাব, স্টোরি বলতে 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 এই নলেজগুলো কিন্তু গ্যাদার করতে শুরু করবে তোমরা। সো লেটস প্রসিড ফর আওয়ার নেক্সট পার্ট। দেখো এখন থেকে শুরু হয়ে গেল আমাদের অরিজিন অফ লাইফের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনের দিকে। আমরা প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা স্লাইড তোমাদের কাছে ইনফরমেটিভ আর নতুন লাগবে। বলা হয়েছিল আর্লি লাইফ মে বি ব্যাকটেরিয়া। কাজেই দেখো আর্লি লাইফ ওই যে ছোট কোয়াসার্ভে, তার থেকে প্রোটোসেল, তার থেকে সেল, এবং ভাইরাসকে মনে হয় ব্যাকটেরিয়াও কিন্তু আগে। ভাইরাস আবার লিভিং আর নন লিভিং ওয়ার্ল্ড ছিল, শুধু রক ছিল, তারপরে লিভিং ওয়ার্ল্ড, তারপরে নন লিভিং এবং লিভিং, তার মধ্যে যে ইন্টারমিডিয়েট কানেক্টার সে ভাইরাস। সে ভাইরাসই আজকের দিনে, ভাইরাসের কথা বললেই আজকে যে ভাইরাস আমাদের পৃথিবীকে এই পরিমাণে চেঞ্জ করে দিল, তোমাকে আমাকে ইউটিউবের সামনে বসিয়ে দিল, এটার যে শুরুয়াত হলো, এটা যে স্টার্টিং হলো, আমাদের থিঙ্কিং পুরো বদলে দিল ওয়ার্ল্ডে বারবার বলেছিলাম যে আমাদের ওয়ার্ল্ডে কখনোই, এর আগের চ্যাপ্টারগুলোতে বা ক্লাসগুলোতে বলেছি যে নিউক্লিয়ার ওয়েপেন নয়, আমাদের পুরো হিউম্যান সিভিলাইজেশনের কথা বলতে গেলে যে থ্রেট দেবে সে ভাইরাস, সেই ভাইরাস তখন শুরু হয়ে গেছিল। আজও সেই ভাইরাস তার লিভিং ফর্মে আছে, আমাদের জ্বালাতন করছে, ওয়ার্ল্ডকে চেঞ্জ করে দিচ্ছে, থিঙ্কিং চেঞ্জ করছে, লিভিং চেঞ্জ করছে, আমাদের বিহেভিয়ার চেঞ্জ করে দিল। কে করলো? কে আমাদের মধ্যে ডিস্টেন্স নিয়ে এলো? সোশ্যাল ডিস্টেন্স। যে ডিস্টেন্স আমরা কখনো বলিনি যে সোশ্যালি আমাদের মিশতে হবে, আজকে আমাদের ডিস্টেন্সে থাকতে হবে, নইলে লাইফই খতরা হয়ে যাবে। দেখো এই ভাইরাসটা আমাদের প্রবলেম করলো, আরো করতে পারে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, বিকজ সেই ব্যাকটেরিয়া ভাইরাস যখন এতদিন আগে তৈরি হয়েছিল, তারপরে অনেক অর্গানিজম এসেছে, পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে, বেটা ভাইরাস যায়নি কেন? ভাইরাস ইউনিসেলুলার, তাদের মডিফিকেশন করা, মিউটেশন করার হিউজ পাওয়ার আছে, বাট তারা তার নেচারকে নষ্ট করেনি। তার একটা পার্ট ব্যাকটেরিয়া হয়েছে, তার একটা পার্ট অন্যান্য অর্গানিজম হয়েছে করে, আমরাও সে ব্যাকটেরিয়ারই একটা পার্ট, ভাইরাসের একটা পার্ট, সেটাই আবার আমাদেরকে মেরে দিচ্ছে। ব্যাকটেরিয়াও মারে, ভাইরাসও মারে। সো উই হ্যাভ টু ফাইট এগেনস্ট দিস, কারণ সবকটা অর্গানিজম চায় তার নিজের ওয়ার্ল্ড তৈরি করতে, নিজে বেঁচে থাকতে। এই যে ভাইরাস অ্যাটাক করছে আজকে সকলকে, ম্যানুফ্যাকচার্ড ভাইরাস অর এনিথিং, সে চাইছে আমি গোটা ওয়ার্ল্ডে আমি হয়ে যাব রাজা, আই উইল বি দ্য কিং, আমি গোটা ওয়ার্ল্ডে শুধু ভাইরাস ছাড়া কিচ্ছু থাকবে না, ব্যাকটেরিয়া চাই, ব্যাকটেরিয়া ছাড়া কিছু থাকবে না, আমরা মানুষ চাই, মানুষ ছাড়া কিছু থাকবে না। তবু আমাদের ইন্টেলিজেন্সই আমাদের বেটার, আমরা সেলফ কনসিয়াস দুটোই। ফলে আমরা চাইছি, আমরা জানি যে শুধু আমি একা ওয়ার্ল্ডে কিছু করতে পারবো না, কারণ আমাকে বায়োডাইভার্সিটিতে থাকতে হবে, লটস অফ ডিফারেন্ট অর্গানিজমে থাকতে হবে। একা একা কোনো অর্গানিজম ওয়ার্ল্ডে কোনোভাবে বাঁচতে পারে না। তো ব্যাকটেরিয়া ভাইরাসদের ইন্টেলিজেন্সই নেই, তারা চায় নিজেরাই শুধু বেড়ে থাকতে, তারা এইভাবে ছড়িয়ে দিতে চায়, আমাদের বডিগুলো তাদের কাছে ফুড। তো ইভলিউশনের সঙ্গে তাদের রিলেশন আছে, অর্থাৎ সেই ভাইরাস থেকে ব্যাকটেরিয়াতে আর্লি লাইফ হয়ে স্মলার লাইফ। এবার দেখো একটা ছোট্ট ঘড়ি দেখতে পাচ্ছি, ঘড়িটার কি মতলব তোমাদের কাছে এবার দেখানোর চেষ্টা করি। ঘড়িতে দুটো কাটা আছে, একটা আওয়ারের একটা হ্যান্ড আর একটা মিনিটের হ্যান্ড। দেখো তোমরা তো ঘড়িকে নিয়ে আর ব্যাখ্যা করার দরকার নেই, কি বিষয়টা। আওয়ারের যে হ্যান্ডটা এই যে 9-এর দিকে আছে, সেই আওয়ারের প্রত্যেকটা আওয়ারে যদি এই হ্যান্ডটা ঘুরতে থাকে, তাহলে আমাদের প্রতিটি আওয়ারে 570 মিলিয়ন ইয়ার্সকে আমরা যদি রিপ্রেজেন্ট করি প্রতি আওয়ার, অর্থাৎ 12 to 1, 1 to 2, 2 to 3, এই যে 1 আওয়ার করে যাচ্ছে, তাহলে 570 প্লাস 570 প্লাস 570 মিলিয়ন 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 বছর এগোতে থাকে। যদি আমরা আমাদের লাইফ হিস্ট্রিকে একটা কম্পেয়ার করি একটা ঘড়ির সঙ্গে, তাহলে মিনিটের যে হ্যান্ডটা সেটা একটু স্পিড নিয়ে ঘোরে, সে মিনিট 1 মিনিট 2 মিনিট, তাহলে 12 থেকে 1 মিনিট পর্যন্ত 5 মিনিট। তারপরে তার থেকে এই যে পয়েন্টটা দেখছি ছোট্ট করে, এই পয়েন্টটার দিকে আমরা একটু আসবো। কোনটায়? এটা 1-এর থেকে একটু বেশি, আমরা এটাকে 6.52 মিনিট ধরতে পারি। এবার এখান থেকে যদি 0 ধরি, তাহলে 6.52 মিনিটে এই জায়গায় ছিলাম, সেখানে কিছু অর্গানিজম ডেভেলপ করেছে, আস্তে আস্তে 10 মিনিট, দেখো এখানে 5 মিনিট, 1 থেকে 2 এটা 10 মিনিট, 10.32 সেকেন্ডসে আমাদের ল্যান্ড ফিশের এসছে। সবার আগে ফিশ এসছে কবে? ফিশ এসছে 6 মিনিট 52 সেকেন্ডে।
অর্থাৎ আমরা যদি মাত্র একদম 60 মিনিট ধরে আমরা পুরোটাকে একটা কম্পেয়ার করি, তাহলে ধরো একদম যদি আমরা ওটার সঙ্গে কম্পেয়ার এটা খুব সুন্দর ইন্টারেস্টিং। মাত্র 6 মিনিট 52 সেকেন্ডে ফিশেরা 6 মিনিটে এসে গেছে। 6 মিনিট পার করে 10 মিনিট এসছে, 10 মিনিট সময়ের মধ্যে ল্যান্ড প্ল্যান্টসরা ঢুকেছে। তাহলে অ্যানিমেল আগে, ল্যান্ড প্ল্যান্ট কিন্তু অনেকটা পরে এন্ট্রি নিয়েছে। তারও অনেকটা দিন 10 মিনিট পার করলো, এইদিকে 10, তাহলে 5, 10, 15, 20 করে গিয়ে সেখানে প্রায় 20 মিনিটস বা এই যে 19.20 মানে 20 মিনিট। দেখো যে ডটটা এই জায়গাটায় আছে, এখানে আমরা বলতে পারি ইনসেক্টরা আমাদের ওয়ার্ল্ডে এসেছিল, ইনসেক্টদের। এবার ঠিক তারপরে অ্যাম্ফিবিয়ানরা 22 মিনিটে। জাস্ট কম্পেয়ার করার জন্য বলছি। বার্ডসরা 43 মিনিটে। যেন আমরা একটা সেকেন্ড পিছু অনেকগুলো মিলিয়ন বা কিছু থাউজেন্ডস বছর আমরা সেকেন্ডে ধরে নেব। এইভাবে 25 মিনিট নর্মালি ঘড়িতে বোঝানোর জন্য বলছি, কোথায় গিয়ে 25 মিনিট হবে, 25 মিনিট এই জায়গাটা আসবে। আমরা আসতে রেপটাইলস 25, যদিও 25 মিনিট এই জায়গায় আসে। ঘড়িটাকে একটু বাঁকানো আছে, বাঁকানো করে ধরা যেতে পারে, কারণ দাগটা ভুল, দাগটা এখানে নিও না তোমরা। এখানে 36 মিনিট, অর্থাৎ 30 মিনিট যদি 6 এ 35, 36 এই জায়গাটা 36। রেপটাইলের এই পয়েন্টটাকে ধরো না, এই জায়গাটা আমি ব্ল্যাক করে দিচ্ছি, মিনিটটা এখানে ভুল আছে, এই জায়গাটা দেখানোর দরকার নেই। আমরা 25 মিনিট মানে এই জায়গাটা ধরতে পারি, ঠিক আছে। এটা 25 মিনিটে ধরতে পারি, একটু দেখাই। 20 মিনিট তো ঘড়িতে এটা ঠিক আছে। ডাইনোসররা এসেছিল 36 মিনিটে। এত দূর ঘোরার পরে ফিশেদের পরে 36 মিনিট সময়, মানে তাহলে কম্পেয়ার করে দেখো, 6 মিনিটে ফিশ, 36 মিনিটে ডাইনোসর। 6 মিনিটে ফিশ, 36 মিনিটে ডাইনোসর। এখনো হিউম্যানের কোনো লক্ষণ নেই, হিউম্যান কিচ্ছু নেই। ম্যামাল 36 মিনিটে ম্যামাল ঢুকেছিল, কারণ এই ডাইনোসররা ঠিক এই পয়েন্টে এসে পুরো ধ্বংস হয়ে যায়। এই পয়েন্টটা না, জাস্ট ম্যামাল আসার আগেই তারা ধ্বংস হয়ে যায়, এই পয়েন্টে তারা ধ্বংস হয়ে যাবে। তারপরেই ম্যামাল এলো। ডাইনোসরদের যে রিপটাইল, তাদের কিছু মেম্বার, ছোট ছোট মেম্বাররা বেঁচে ছিল, বাট বিগার ডাইনোসর ডিস্ট্রয়েড। তারপরে এটা পার করতে 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 তখন হিউম্যান আসেনি, অনেক অর্গানিজম আসতে আসতে আমরা যদি ম্যামালদের, আমরা পিস, অ্যাম্ফিবিয়া, এই যে অ্যাম্ফিবিয়া, আমরা এই জায়গাটা বলতে পারি মাছেরা একদম প্রথম থেকে এসে আমাদের এখানে ঢুকে যায়। ফিশেস, সে ফিশের কথা বলছিলাম। আস্তে আস্তে তাদের মধ্যে পা, এটা ভিডিওতে দেখিয়েছিলাম, আস্তে আস্তে তাদের পা জন্মায়, সিলাকান্থ ফিশ। এরপরে তোমাদের একটা জায়গায় দেখাবো যে কিভাবে ফিনগুলো বা মাছের পাখনাগুলো পায়ের মতো রূপ করে আস্তে আস্তে তারা অনেক অনেক বছর ধরে তারা এই যে অ্যাম্ফিবিয়া হয়েছে। টেরিস্ট্রিয়াল, এই যে টেরিস্ট্রিতে উঠলো, টেরিস্ট্রিতে ওঠার পরে টেরিস্ট্রিয়াল প্ল্যান্টরে এসছে, অর্থাৎ লাইফে অ্যানিমেলরা আগে এসছে, প্ল্যান্ট পরে এসছে। প্ল্যান্ট কিন্তু অনেক পরে এসেছে, ল্যান্ড প্ল্যান্ট 10 মিনিটে, তার আগে, তার অনেক আগে অন্যান্য অর্গানিজমরা এসছে। এবার একটা খুব ইন্টারেস্টিং এই ছোট্ট ছবিটাও দেখানোর চেষ্টা করছি, খুব ভালো লাগবে তোমাদের দেখে, আশা করি ভালো লাগবে। দেখো যে কিভাবে চেঞ্জ হয় অর্গানিজমদের এভলিউশনের একটা ছোট্ট স্ট্রাকচার তোমরা এই যেখান থেকে দেখতে পাবে। দেখো একটা লিজার্ডের মতো দেখতে ডাইনোসর। এবার সেই ডাইনোসরটার, ওরা প্রথমে দৌড়চ্ছে একটা পোকার পেছনে, একটা ইনসেক্টের পেছনে দৌড়াচ্ছে। ইনসেক্টটাকে দৌড়তে গেলে, লাফাতে গেলে তার মধ্যে একটা ঝাঁপানোর বা জাম্প দেওয়ার প্রবণতা আসছে, কন্টিনিউয়াসলি পা দিয়ে জাম্প দিচ্ছে। যখনই জাম্প দিচ্ছে একটু ওড়ার চেষ্টা করছে, পোকাটাকে প্রায় ধরে ফেলছে। তারপরে সেই যে উইংটা আরেকটু বড় হয়ে ছড়িয়ে গেছে, দেখো উইংগুলো একটু বড় হয়ে ছড়িয়ে গেল সেই পোকাটার দিকে। অর্থাৎ এখানে ইনসেক্টকে ধরতে যাওয়ার একটা টেন্ডেন্সি, আস্তে আস্তে সেই ইনসেক্টকে ধরতে যাওয়ার টেন্ডেন্সিতে তার টেলটাও, এটা কিন্তু মিলিয়ন বছর পার হয়েছে, টেলটার চেঞ্জ আসে, তাদের এই যে উইংসটা আস্তে আস্তে গ্রো করে যায়। অর্থাৎ সে ইনসেক্টের পেছনে দৌড়াচ্ছে, ইনসেক্টটা উড়ে বেড়ায় না, ইনসেক্ট তো আগে উঠতো। দেখো এই জায়গায় ইনসেক্ট এসছে, ডাইনোসরদের মধ্যে একটা পার্ট উঠতে উঠতে তারা আলটিমেটলি বার্ডে কনভার্ট করে যায়। আর্কিওপটেরিক্স, যাদের উদাহরণ আমরা পাই, যে আর্কিওপটেরিক্স আস্তে আস্তে এই লিজার মানে সরীসৃপ বা বলা যায়, কারণ ডাইনোসররা তো ছিল সরীসৃপ বা লিজার্ড টাইপ, রেপটাইল থেকে বার্ডের, রেপটাইল অ্যান্ড বার্ডের এই দুজনের কম্বিনেশনে একটা ফসিল পেয়েছিলাম, দেখাবো ছবিগুলো। আর্কিওপটেরিক্স বলে, সেই আর্কিওপটেরিক্স এই যে প্রুফ করে যে কিভাবে আমাদের এই ধরনের লিজার্ড বা রেপটাইল থেকে আলটিমেটলি বার্ডে কনভার্ট করে গেছে।
তাহলে এইটা দেখো, করতে করতে আলটিমেটলি যখন আমরা হিউম্যানের কথা বলবো, হিউম্যান এসেছিল কবে জানো? একটা মজার বিষয়, মাত্র এই পুরো ক্লকটার তুলনায় 59 মিনিটস 59 সেকেন্ডে। তাহলে সেই হিসাবে আমরা হিউম্যানেরা বলেছিলাম না, এত বড় লাইফ হিস্ট্রিতে মাত্র 1 সেকেন্ড হয়েছে আমরা এসেছি, যদিও হিউম্যানের এত বড় সময় আমাদের পার হয়ে গেছে। সেই হিসেবে যদি হিউম্যান ইভলিউশন আমাদের চ্যাপ্টারের শেষে পড়াবো, 40 lakhs of years আগে হিউম্যান পেয়েছি, তার আগে হিউম্যানের প্রিমিটিভ ব্রাঞ্চ ছিল 40 lakhs years। আমাদের এখানে যদি ওই মিলিয়ন বছরে আমরা ক্যালকুলেট করি, তাহলে 1 সেকেন্ড সময় মাত্র আমরা পৃথিবীতে এসেছি হিউম্যান বিং। তাহলে কত সামান্য সময়, আমরা একদম আর্লি ফর্মে আছি। তাহলে ডাইনোসররা এখানে এসেছিল, ম্যামালদের এখানে আসতে আসতে ডাইনোসর খতম এখানে। তাহলে কতটা সময় এখানে গেছে সেই তুলনায় দেখো, প্রায় 5 মিনিট, প্রায় 10 মিনিট সময় এখানে পার হয়ে গেছে। 9-10 মিনিট, 9-10 মিনিট পার হয়েছে, মাত্র আমরা আছি সেকেন্ডসে। এই জায়গাটা কি তোমাদের ইন্টারেস্টিং লাগলো? এই যে পার্টটা, এটা দিয়ে একটু বড় করে দেখাই। আমরা হিউম্যান, ম্যামালের কথা ছেড়ে দাও, ম্যামাল তো আগে আগে এসছে, হিউম্যান এসেছি যে হিউম্যানদের আমরা পড়াশোনা করছি, পৃথিবীকে আমরা পুরো আজকে কন্ট্রোল করছি, এটাই হচ্ছে সেই হিউম্যানের টাইম। হিউম্যান মাত্র 59 মিনিট 59 সেকেন্ডে আমরা পৃথিবীতে এসে দাঁড়িয়েছি। ব্যাস 1 সেকেন্ড সময়, কত অল্প সময় এসছে।